1945 সালের 16 জুলাই ভোর 5:30 মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ঘটনাটা ঘটে আমেরিকার মেক্সিকোর আলামোগার্ডোর কাছের একটি মরুভূমিতে। সেখানে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ করানো হয়, যার পিছনে ছিল অনেক মানুষের মেধা, ধৈর্য আর পরিশ্রম। তবে অ্যাটম বোমা তৈরির মতো এত জটিল একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট সফল করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার। তখন কিন্তু মানবজাতির এই ধ্বংসলীলার সম্পর্কে এত ধারণা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালের 6 আগস্ট আর 9 আগস্ট আমেরিকা যখন জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে লিটল বয় ও ফ্যাট ম্যান নামে দুটি অ্যাটম বোমা ফেলার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, সেদিন থেকে মানুষ এই ধ্বংসলীলা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। আমরা জানি অ্যাটম বোমা খুব শক্তিশালী, কিন্তু এই শক্তিশালী অ্যাটম বোমা আসলে কিভাবে কাজ করে তা জানব আজকের এই পর্বে। বিজ্ঞানী জন ডাল্টনের মতে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু বা অ্যাটম। পরমাণুর আবার দুইটি অংশ, একটি হলো নিউক্লিয়াস বা কেন্দ্রক এবং অপরটি হলো ইলেকট্রন মহল। পরমাণুর কেন্দ্রে দুইটি কণা অবস্থান করে, প্রোটন আর নিউট্রন। এরা পরমাণুর নিউক্লিয়াসে ঠাসাঠাসিভাবে অবস্থান করে। পরমাণু বোমা যে প্রক্রিয়ায় কাজ করে তা হলো, যখন পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। কেন শক্তি উৎপন্ন হয়? তার কারণ পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন ঠাসাঠাসি করে থাকতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। পরমাণু নিউক্লিয়াসকে যখন ভাঙা হয় তখন সেই শক্তি বের হয়ে আসে। পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে শক্তি বের হবার এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়াস বিভাজন বা নিউক্লিয়াস ফিশন প্রক্রিয়া। এই বিক্রিয়ার জন্য প্রয়োজন কতগুলি ভারী মৌলিক পদার্থ। প্রকৃতিতে অনেকগুলি ভারী মৌলিক পদার্থ রয়েছে যাদের মধ্যে নিউক্লিয়াস ফিশন বিক্রিয়া সম্পন্ন হয়। তবে এই সব মৌলিক পদার্থের মধ্যে প্রকৃতিতে সব থেকে সহজলভ্য হচ্ছে ইউরেনিয়াম, যার কারণে অ্যাটমিক বোমে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা শহরে যে বোমা ফেলেছিল তার নাম হলো লিটল বয়। সেখানে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়েছিল। আর নাগাসাকি শহরে যে বোমা ফেলা হয়েছিল তার নাম হলো ফ্যাট ম্যান, যেখানে প্লুটোনিয়াম P239 ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, পরমাণু বোমার বিস্ফোরণ এত ধ্বংসাত্মক আর মারাত্মক হয় কেন? এর উত্তর জানতে হলে আমাদের নিউক্লিয়াস বিভাজন বা নিউক্লিয়াস ফিশন প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে হবে। ধরা যাক একটি অস্থিতিশীল পরমাণু, যেমন ইউরেনিয়াম 235, এর নিউক্লিয়াসকে একটি নিউটন দিয়ে আঘাত করলে সেই নিউক্লিয়াস আরও অস্থিতিশীল হয়ে ভেঙে গিয়ে বেরিয়াম 141 এবং ক্রিপ্টন 92 তৈরি করে। নিউক্লিয়াস ভেঙে যাওয়ার সময় 2 থেকে 3টি নতুন নিউট্রন নির্গত হয়। এই নতুন নিউট্রনগুলি আবার অন্য ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে আঘাত করে নতুন বিভাজন শুরু করে। একটি নিউক্লিয়াস ভাঙলে 2টি নিউট্রন, 2টি নিউক্লিয়াস ভাঙলে 4টি নিউট্রন, আবার 4টি নিউক্লিয়াস ভাঙলে 8টি নিউট্রন বের হয়। এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকে, যাকে আমরা চেন রিয়াকশন নামে জানি। এই চেন রিয়াকশন সেকেন্ডের মধ্যে লাখ লাখ নিউক্লিয়াসকে ভেঙে প্রচুর শক্তি নির্গত করে, যার ফলাফল বিশাল বিস্ফোরণ। চেন রিয়াকশনের মাধ্যমে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যে শক্তি নির্গত হয় তা আমরা আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² এর মাধ্যমে তার ব্যাখ্যা আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, পরমাণু বোমায় এই প্রক্রিয়া কিভাবে ব্যবহার করা হয়? এর উত্তর জানতে হলে আমাদের পরমাণু বোমার ডিজাইন সম্পর্কে জানতে হবে। পরমাণু বোমা তৈরি এটা শুধু বিজ্ঞান নয়, এটা ইঞ্জিনিয়ারিং এর একটি বিশাল চ্যালেঞ্জ। বোমার মূল লক্ষ্য হলো ক্রিটিক্যাল মাস তৈরি। পরমাণু বোমার দুটি প্রধান ডিজাইন আছে, একটি হলো গান টাইপ আর অপরটি হলো ইমপ্লোশন। নাম্বার 1, গান টাইপ। এই ডিজাইনটা তুলনামূলকভাবে সহজ। এখানে দুটি সাব ক্রিটিক্যাল মাস ইউরেনিয়ামকে একটি বন্দুকের নলের মতো কাঠামোর মাধ্যমে দ্রুত একত্রিত করা হয়, যার ফলে ক্রিটিক্যাল মাস তৈরি হয় এবং চেন রিয়াকশন শুরু হয়।
এই ডিজাইনটা 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় ফেলা লিটল বয়ে ব্যবহার করা হয়েছিল। এই বোমাটির ওজন ছিল প্রায় 4 টন। নাম্বার 2, ইমপ্লোশন বোমা। এই ডিজাইনটা অনেক বেশি জটিল কিন্তু আরও বেশি কার্যকারী। এখানে একটা সাব ক্রিটিক্যাল গোলক প্লুটোনিয়ামকে ঘিরে থাকে, সাথে থাকে বিস্ফোরক লেন্স। এই লেন্সগুলোও বিশেষভাবে তৈরি করা হয় যাতে একই সাথে বিস্ফোরিত হয়। নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমায় এই ডিজাইন ব্যবহার করা হয়েছিল। এটি প্রায় 21 কিলোটন TNTর সমান শক্তি নির্গত করেছিল। এই দুটি ডিজাইন ছাড়াও বর্তমানে আরও নতুন নতুন উন্নত মানের ডিজাইনে অ্যাটম বোমা বানানো হয়। এখন আপনারা হয়তো ভাবছেন এত জটিল সব ডিজাইন কিভাবে তৈরি করা হয়েছিল। এর পেছনে ছিল আমেরিকার গোপন ম্যানহাটন প্রজেক্ট, যেখানে হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আর গবেষক কাজ করেছিল। এখন জানা যাক পরমাণু বোমার প্রভাব সম্পর্কে। যখন একটি পরমাণু বোমা বিস্ফোরিত হয় তখন এটি প্রধানত 3টি প্রভাব সৃষ্টি করে। নাম্বার 1, তাপীয় তরঙ্গ। বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এটি সূর্যের কেন্দ্রের তাপমাত্রার সমান। এই তাপ সব কিছুকে পুড়িয়ে ফেলে। মানুষ, ঘরবাড়ি, গাছপালা কিছুই রক্ষা পায় না। হিরোশিমায় তাপীয় তরঙ্গের কারণে কাঠের তৈরি বাড়িগুলি নিমেষেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। নাম্বার 2, ব্লাস্ট তরঙ্গ। বিস্ফোরণের সময় একটি প্রচণ্ড চাপের তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ এত শক্তিশালী যে ঘরবাড়ি, গাছপালা নিমেষের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ব্লাস্ট ওয়েভের কারণে হিরোশিমায় প্রায় 60% বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। নাম্বার 3, তেজস্ক্রিয়তা। পরমাণু বিস্ফোরণের সবচেয়ে ক্ষতিকারক প্রভাব হলো তেজস্ক্রিয়তা, যার রেস বহু বছর পর্যন্ত থেকে যায়। বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় কণাগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে, বাতাসের সাথে মিশে যায়, মাটিতে জমে যায়, পানি দূষিত করে। মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সার, বিকলাঙ্গ, জিনগত সমস্যা এবং অন্যান্য নানান রোগের কারণ হতে পারে। এই তেজস্ক্রিয়তার কারণে হিরোশিমা ও নাগাসাকি শহরে বহু বছর যাবৎ পঙ্গু শিশুর জন্ম হতো। এই 3টি প্রভাব পরমাণু বোমাকে এত শক্তিশালী আর ভয়ঙ্কর করে তোলে যে মানুষ আজও ওই দিনের কথা স্মরণ করলে ভয়ে আঁতকে ওঠে। পরমাণু বোমা শুধু একটা প্রযুক্তি নয়, এটা মানব জাতির ইতিহাসে একটা ট্র্যাজিক অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে এই বোমা ফেললে গোটা বিশ্ববাসী এর ভয়াবহতা যে কত বিশাল তার উপলব্ধি করতে পারে। সেদিন কি আমেরিকার জাপানের উপরে পরমাণু বোমা নিক্ষেপ করা কি উচিত ছিল? এই প্রশ্নের উত্তরে অনেকে বলে হ্যাঁ, কারণ এটি যুদ্ধ থামিয়েছিল। আবার অনেকেই বলে এটি মানব জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কতম অধ্যায়। আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।